বিরোধী দলনেতা দাবি করছেন যে 28 তারিখে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তার দায় মমতা। তো উনি অনেক দাবি করেন, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে কেন? ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। যে শুভেন্দু অধিকারী সবসময় বলেন যে 2 কোটি নাম বাদ যাবে, 2 কোটি লোককে বাদ দিয়ে আমরা ভোটে লড়বো, 1 কোটি লোককে বাদ দিয়ে ভোটে লড়বো, এত এত রোহিঙ্গা আছে, এত এত অনুপ্রবেশকারী আছে, 1 কোটি নাকি রোহিঙ্গা উনি বলেছিলেন। তো এই যে ভোটার তালিকাতে দেখা যাচ্ছে যে কোথাও কোনো রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী তো তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এখন মুশকিল হচ্ছে যে শুভেন্দু অধিকারী সব থেকে বড় সমস্যা কি, মানে অতি কথনের সমস্যা। এখন বেশি কথা বললে মানুষ অনেক অবান্তর অবাস্তব কথা বলে থাকেন, তো হঠাৎ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নিতে যাবেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? তিনি তো নাম বাদ দিচ্ছেন না কারু। এই যে মতুয়ারা, যাদের ওরা বলেছিল যে নাগরিকত্ব দেবে, তাদের কাছে গিয়ে শুভেন্দু অধিকারী এই কথাটা বলুক। যে তখন মতুয়ারা যদি প্রশ্ন করে যে শুভেন্দু বাবু আপনি তো বলেছিলেন, আপনি শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, আপনারাই তো বলেছিলেন আমাদের নাগরিকত্ব দেবেন, এখন যখন আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে, মতুয়াদের একটা বড় অংশ তো শঙ্কিত, তখন আপনারা কি বলবেন? তার উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন কেন, শুভেন্দু অধিকারীকে দিতে হবে। এখন অতি কথনের সমস্যা হচ্ছে এই কথা, বেশি কথা বলতে গিয়ে সব বিষয়ে কথা বলতে হবে। তো মানে মঙ্গল গ্রহে রকেট গেছে, সেটা থেকে শুরু করে পঞ্চায়েতের নলকূপে জল পাওয়া যাচ্ছে না, সব বিষয়ে শুভেন্দু বাবুকে কথা বলতে হবে। এখন অতি কথা বলতে গিয়ে অনেক কিছু কথা উনি বলে ফেলেন, যে কথাগুলো এর আগে বলেছিলেন, ওই ডিসেম্বর মাসে সরকার পড়ে যাবে, ওই জানুয়ারি মাসে একে গ্রেপ্তার করা হবে। আরে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, কোনো তারিখই তো মিললো না। 1 কোটি 2 কোটি রোহিঙ্গার গল্প মিললো না। এখন আবার বলছেন যার যার নাম বাদ যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে। কেন দায় নিতে হবে? করলেন কাজ জ্ঞানেশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন কেন? তো দায় তো নিতে হবে, জ্ঞানেশ কুমারকে দায় নিতে হবে, মনোজ আগরওয়ালকে দায় নিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায় নিতে হবে, যারা প্রতিদিন ঘুরে 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 বলে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গে গ্রামগঞ্জে যে 1 কোটি মানুষকে তাড়িয়ে দেবো, 2 কোটি মানুষকে তাড়িয়ে দেবো, মুসলমান মানেই তাড়িয়ে দেবো, তাদের দায় নিতে হবে। শুভেন্দু, সুকান্ত, এদের সব দায় নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো সুপ্রিম কোর্ট অব্দি মামলাটা নিয়ে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই গত বছর 30শে জুন থেকে প্রথম বলেছিলেন যে এসআইআর এর মাধ্যমে অনেক নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রথম ভারতের রাজনীতিবিদদের মধ্যে প্রথম উনি বলেছিলেন, গত বছর 30শে জুন, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, 30শে জুন এই কথা বলেছিলেন। তারপর থেকে তো উনি লড়াইটা টানতে টানতে সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং উনি যে কোনো বাজে তথ্য দিচ্ছেন না, বাজে কথা বলছিলেন না, সেটা সুপ্রিম কোর্টও মান্যতা দিতে বাধ্য হয়েছে। তার ফলে তো আজকে বিচার বিভাগের হাতে গেছে এই ব্যাপারটা। তো মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন কেন? বরং বরং যাদের নাম বাদ যাচ্ছিল, যাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করবেন যে তিনি অন্তত তাদের নাগরিক অধিকারটুকু সুরক্ষিত করতে পেরেছেন বা চেষ্টা করছেন। যদি দায় কারুর দিতে হয়, যদি কারুর দিকে আঙুল ওঠে, নির্বাচন কমিশনের দিকে উঠবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে উঠবে, ভারতীয় জনতা পার্টির নেতাদের দিকে উঠবে। যে গতকাল বিএলওদের একটি বিক্ষোভ চলছিল সিইও দপ্তরের সামনে এবং তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি সিইও দপ্তরে, কিন্তু যখন শুভেন্দু অধিকারী সেই জায়গায় উপস্থিত হন তাকে সরাসরি ঢুকতে দেওয়া হয় এবং তিনি বেরিয়ে আসার পর বিএলওরা তাকে জুতো দেখিয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। কি বলবো? বিএলওদের ওপর তো, বিএলওদের ক্ষোভ থাকা স্বাভাবিক। আপনি দেখবেন এই এসআইআর এর আতঙ্কে কত বিএলও অসুস্থ হয়েছে, মারা গেছেন, তাদের ওপর একটা অমানবিক একটা চাপ দেওয়া হচ্ছিল, মানসিক নির্যাতন যাকে বলে। নির্বাচন কমিশন তো অমানবিক কাজকর্ম করেছে, মানসিক নির্যাতন যাকে বলে বিএলওদের ওপরে, সেগুলো করা হচ্ছিল। এবং বিএলওদের ওপর মানে বাধ্য করা হচ্ছিল, তাদের নানা রকম শাস্তির ভয় দেখানো হচ্ছে, আজকে এই শাস্তি করবো, কালকে ওই শাস্তি দেবো। মানে এমন মনে হচ্ছিল যে জ্ঞানেশ কুমারই সবকিছু করবেন, জ্ঞানেশ কুমারের ইচ্ছে মতো মানুষের চাকরি থাকবে, জ্ঞানেশ কুমারের ইচ্ছে মতো মানুষের চাকরি চলে যাবে, জ্ঞানেশ কুমার যাকে খুশি জেলে ঢোকাবেন, জ্ঞানেশ কুমার যাকে খুশি যা ইচ্ছে তাই করবেন। এটা তো হয় না, এটা তো একটা স্বৈরতান্ত্রিক মনোভাব। তো বিএলওদের ক্ষোভ থাকবে না? বিএলওরা যদি সিইওর সঙ্গে দেখা করতে চান, তো তার মধ্যে তো অন্যায়ের কিছু নেই, দেখা করবেন না কারণ সিইও আসলে দেখা করার মুখ নেই তো কোথাও, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এবং শুভেন্দু অধিকারী তখন গেছে, স্বাভাবিকভাবে বিএলওরা তখন শুভেন্দু অধিকারী হতে বিএলওদের সম্পর্কে খারাপ কথা বলেছিলেন, অত্যন্ত খারাপ, অপমানজনক, অসম্মানজনক কথাবার্তা বলেছিলেন। তো তাকে দেখে আজকে যদি আমি মানে পাড়ার লোকদের সম্পর্কে খারাপ কথা বলি, অসম্মানজনক কথা বলি, তারপরে যদি পাড়ায় মর্নিং ওয়াক করতে বেরোই এবং পাড়ার লোকেরা আমাকে জুতো দেখায়, তো পাড়ার লোকদের দোষ দেওয়া যায় না, দোষটা তো আমার। আমি তো জুতো দেখার মতো মন্তব্য করেছিলাম, ফলে জুতো আমায় দেখতে হয়েছে। আমি যদি ঢিল খাওয়ার মতো মন্তব্য করতাম, ঢিল আমায় খেতে হতো। আমি যদি পচা ডিম খাওয়ার মতো মন্তব্য করতাম, পচা ডিম আমায় খেতে হতো। এখন এই ধরনের মন্তব্য করে, এই ধরনের
অশ্লীল কটু কথা বলে যাবেন তিনি দিনের পর দিন, এবং তিনি কি আশা করবেন যে তার দিকে সবাই গাঁদা ফুল আর গোলাপ ফুল ছুড়বে? ছুড়বে না তো। তো বিএলওরা ক্ষোভ দেখিয়েছেন, রাজনীতি করতে এসছেন, ক্ষোভ বিক্ষোভের মুখোমুখি হবে। ইন্দিরা গান্ধী বিহারে যখন প্রধানমন্ত্রী ছিলেন, এমার্জেন্সির আগে বিহারে মিটিং করতে গিয়েছিলেন, ওকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মেরেছিল জনতা, ওর নাক ফেটে গিয়েছিল। তাতে ইন্দিরা গান্ধীকে ক্ষোভ প্রকাশ করেছেন, না রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। জ্যোতি বসু যখন ওই ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন, এই তখন যুক্তফ্রন্ট সরকারের আমল, পুলিশরা একজন মৃত পুলিশ কর্মীকে নিয়ে বিক্ষোভ দেখাতে তারা অ্যাসেম্বলির ভেতর ঢুকে গিয়েছিল। জ্যোতিবাবু তাদের সামনে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হাজরার মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় লোহার রডের বাড়ি মেরেছিল সিপিএম কেডাররা। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো পাল্টা অশ্লীল কটু কটব্য করেননি কাউকে, বা জ্যোতিবাবু কাউকে অশ্লীল কথা বলেছেন নাকি ইন্দিরা গান্ধী বলেছিলেন? শুভেন্দু অধিকারীর সমস্যা হচ্ছে যে ওর বিরুদ্ধে কেউ বিক্ষোভ দেখালেই উনি ক্ষেপে ওঠেন, তাকে অশ্লীল আক্রমণ করেন, সাংবাদিকদের সম্পর্কে অশ্লীল কথা বলেন। মানে বাংলার রাজনীতিতে এত এইরকম নিম্নরুচির অশ্লীল কথাবার্তা এর আগে কোনো রাজনীতিবিদ বলেননি, যেটা শুভেন্দুবাবু বলেন। তো এই ধরনের প্রতিটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন, আর আপনার পাল্টা ঢিলটা আপনার কাচের ঘরে এসে পড়বে না, তো হয় না। তো তাই হয়েছে। গতকাল এসআইআর মামলা শুনানি ছিল এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন যে শুধুমাত্র এই বাংলার এসআইআর বিচারের জন্য বাংলার বিচারকরা নন, ভিন রাজ্য থেকেও বিচারক এনে, যেমন ওড়িশা, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্য থেকে বিচারক এনেও সেই বিচার করতে হবে এবং সম্পূর্ণটা 28শে ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করতে হবে। কি বলবেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? প্রথমত একটা জিনিস নয়, সুপ্রিম কোর্টের এই যে সাম্প্রতিক যে 2-3 দিনের রায়গুলো হলো, যেখানে এসআইআর এর এই ইআরওদের থেকে সব দায়িত্ব নিয়ে বিচার বিভাগের হাতে দেওয়া হলো, এতে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে নির্বাচন কমিশন যে কায়দায় এসআইআর করছিলেন, হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে একটা বহু সংখ্যক মানুষকে ছাঁটাই করার চেষ্টা করছিলেন, সেটা অনৈতিক ছিল, অগণতান্ত্রিক ছিল, এবং একই সঙ্গে কিছু অযোগ্য মানুষের কাজ কারবার ছিল। এটা সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে। দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা কথা বলেছেন, সেই কথাটা খুব ইন্টারেস্টিং। বলেছেন যে ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে নিরপেক্ষভাবে একটি ভোটার তালিকা তৈরি করতে হবে। এই যে নিরপেক্ষ শব্দটি উনি ব্যবহার করলেন, এটা কিন্তু খুব লক্ষণীয়। হঠাৎ নিরপেক্ষ শব্দটি কেন? তার মানে ওর মনেও সংশয় আসছে যে নিরপেক্ষভাবে কাজটা করা হচ্ছে না, যে কারণে উনি নির্বাচন কমিশনের কাছ থেকে দায়িত্ব নিয়ে পুরোটা বিচার বিভাগের হাতে অর্পণ করেছেন। এবং ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে এটা কিন্তু অভূতপূর্ব ঘটনা। এর আগে নির্বাচন কমিশনের হাত থেকে এভাবে দায়িত্ব নিয়ে বিচার বিভাগ নিজেদের হাতে নেয়নি। এটা নির্বাচন কমিশনের প্রতি, এবং বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার তো দায়িত্ব হচ্ছে, তার প্রতি সম্পূর্ণ অনাস্থা এটা। এখন জ্ঞানেশ কুমারের তো উচিত ছিল তার জায়গায় অন্য যে কেউ আত্মসম্মান সম্পন্ন ব্যক্তি থাকলে পদত্যাগ করতেন, উনি করেননি। কেন করেননি সেটা ওর ব্যাপার। কিন্তু এই যে নির্বাচন কমিশনের একটা সুপ্রিম কোর্ট সম্পূর্ণ একটা অনাস্থা প্রকাশ করলো, এটা কিন্তু খুব লক্ষণীয়, এবং প্রকাশ হয়ে এবং প্রমাণ হয়ে গেল যে নির্বাচন কমিশন ঠিক কাজ করছিল না। এখন ব্যাপারটা হচ্ছে যে বিচার বিভাগকে দায়িত্ব দেওয়া হলো, ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জাজ, এরা এই কাজগুলো করবেন। এখন সুপ্রিম কোর্ট কাল বলছেন যে যদি এদের পক্ষে এত তাড়াতাড়ি সম্ভব না হয়, তাহলে বিচার বিভাগকে বলেছেন যে পাশের রাজ্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের এনে কাজটা করাতে। কিন্তু সেক্ষেত্রে আবার একটা বক্তব্য আছে যে দেখুন, সেক্ষেত্রে ভাষার একটা সমস্যা হতে পারে। এই যে পাশের রাজ্য থেকে যারা আসবেন, উড়িষ্যা বা ঝাড়খণ্ড, সে বিচারপতিদের প্রতি সম্পূর্ণ সম্মান এবং আস্থা রেখে বলছি যে ভাষার একটা কিন্তু সমস্যা হতে হবে। যে এত বহু মানুষ, এরা সবাই ইংরেজিতে কথা বলতে পারবেন তেমন তো নয়। হ্যাঁ, গ্রামের মানুষ, গরিব মানুষেরা তো বাংলা ভাষা ছাড়া কোনো ভাষা জানেন না, তো নিজেদের ভাবটাই প্রকাশ করতে পারবেন না। সেক্ষেত্রে আরেকটা সমস্যা হবে, সেক্ষেত্রে আরো সংশয়, আরো জটিলতা দেখা দিতে পারে। ফলে আমার মনে হয় যে সেরকম ভাবেই সেটাও সুপ্রিম কোর্টের বিবেচনার ভেতর রাখা দরকার, যে যাতে কোনো সমস্যা না হয়, ভাষাগত কমিউনিকেশনের যাতে কোনো সমস্যা না হয়। এটা সত্ত্বেও আমি বলবো যে এই সুপ্রিম কোর্ট যে এই পদক্ষেপটা নিয়েছে, এটা খুব জরুরি পদক্ষেপ এবং খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মানে
এই যে নির্বাচন কমিশনের কিছু কর্তা ব্যক্তির মর্জি মাফিক এই যে এত লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছিল, সেই মানুষগুলো তো দেশের নাগরিক, তার তো ভোটাধিকার তো তার সংবিধান স্বীকৃত অধিকার, সেটা তো আমি আমার নিজের খামখেয়ালিপনা মতো কেড়ে নিতে পারি না। কার মুখার্জি আর মুখোপাধ্যায় মানে এক ব্যক্তিকে না সেটা প্রমাণ করতে হবে, এর চেয়ে হাস্যকর যুক্তি আর কি হতে পারে? তো এইসব যুক্তি দিয়ে তার নাগরিকত্ব হরণ করা তো যায় না। মানে একজন নাগরিক, বৈধ নাগরিকের যদি নাগরিকত্ব হরণ করা হয়, তাহলে সেটা ভারতীয় গণতন্ত্রের উপর কিন্তু একটা বড় আঘাত হবে। সেই জায়গাটা অন্তত সুপ্রিম কোর্ট একটা জায়গায় সেটা গণ্ডি কেটে দিয়েছেন। এখন আমরা আশা করব যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অন্তত এবার ভোটার তালিকার যে কাজটা হবে সেটা সুষ্ঠুভাবে হবে। আজ থেকে বেশি দিন আর বাকি নেই, আর ঠিক বলতে গেলে 3 দিন, আর 3 দিনের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। কিন্তু এখনো অবধি কমিশন মারফত বলা হচ্ছে যে 80 লক্ষ মানুষের ভেরিফিকেশন এখনো বাকি রয়েছে। এমনকি 50 লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা দেখা গেছে। 28 তারিখ আর কিছুদিন মাত্র বাকি। কি আশঙ্কা করছেন যে কত মানুষের নাম বাদ যেতে পারে? দেখুন, কত মানুষের নাম বাদ যেতে পারে তো আমি বলতে পারবো না, কিন্তু এই যে নির্বাচন কমিশনের বিরাট সংখ্যক মানুষের কথা বলছিলেন, এখানকার যিনি অবজারভার সুব্রত গুপ্ত, এই বাংলারই তো মানুষ, তিনি নির্বাচন কমিশনের সঙ্গে গলা মিলিয়ে বলছিলেন যে এত মানুষ, এবং সুব্রত গুপ্ত এ দাবিও তো করেছিলেন যে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে কাজ হয়েছে, দ্রুততার সঙ্গে কাজ হয়েছে, সব ঠিকঠাক হয়ে যাবে। তো হয়নি, সেটা তো প্রমাণ হয়ে গেল। মনোজ আগরওয়াল এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, হ্যাঁ, এদের তো জবাবদিহি করতে হবে যে এই যে এত মানুষকে এরা এভাবে বাদ দেওয়ার একটা চেষ্টা করছিলেন। এই যে 80 লক্ষ, 65 লক্ষ, 70 লক্ষ, এক এক সময় এক এক রকম হিসাব শুনছি। তো কোন কোন ভিত্তিটা কি ছিল, ভিত্তিটা কি ছিল? এখন তো দেখা যাচ্ছে যে এরা যে ভিত্তিতে বাদ দেওয়ার চেষ্টা করছিলেন সেই ভিত্তিগুলো কোনটাই গ্রহণযোগ্য নয়। ফলে আশা করব যে সেগুলো খতিয়ে দেখবেন, এই বিচার বিভাগীয় আধিকারিক সেগুলো খতিয়ে দেখবেন, এবং একটা বড় সংখ্যক মানুষ ভোটার তালিকায় যুক্ত হবে। এবং তো বলাই হচ্ছে যে একটা ভোটার তালিকা প্রকাশ করে দেওয়া হবে তার আগে, এবং তারপর সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে, এবং সাপ্লিমেন্টারি ভোটার তালিকা যার যার নাম থাকবে তারা ভোট দিতে পারবেন। আমি আশা করবো, এখন আশা তো রাখতেই হবে বিচার বিভাগের ওপর, এটুকু আশা করব যে এই 80 লক্ষ 90 লক্ষ এতটা হবে না, অনেক কম মানুষ বাদ যাবেন। সত্যি যারা সত্যি কোনো তথ্য প্রমাণ দিয়ে নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না, বা যারা অনেক আছেন মৃত মানুষ, হ্যাঁ, যারা হাজিরা হননি, তারা তো বাদ যাবেনই, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু প্রকৃত ভোটার কেউ বাদ যাবেন না, এটাই আশা করব আমরা। বিচার বিভাগের ওপর এটুকু আস্থা তো রাখতেই হবে, তারপর তো দেখাই যাক না, তারপরেও তো বিচার বিভাগের কাছে চাওয়া যায়, তাই না? কিন্তু এটুকু আস্থা তো রাখতেই হবে কোথাও না কোথাও।